আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি ধামিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মুস্তাফিজ ইস্যু, ভারতে টি-20 বিশ্বকাপ বর্জনের দাবি জোরালো হচ্ছে। শিলিগুড়ি জুড়ে বয়কট বাংলাদেশ প্রচারণা। যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা। হাই কমিশনে এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি ভিডিও শেয়ার করলেই এনআইডি ব্লক। বগুড়ায় বাতিলের পর ঢাকা 18 আসনে বৈধতা পেল মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র। জানুয়ারিতে 5 শৈত্যপ্রবাহ, হতে পারে বৃষ্টি। এবার বিস্তারিত। বাংলাদেশের ক্রিকেটে এমন পরিস্থিতি আর আসেনি। দল পেয়েও এবার কেবল রাজনৈতিক কারণে আইপিএলে খেলতে পারছেন না বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এই ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করেছে। কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে মোস্তাফিজকে বাদ দিতে। বিসিসিআই এর নির্দেশ মেনে কেকেআর মোস্তাফিজকে আইপিএল খেলতে না করে দিয়েছে। ঘটনা অনেক বড়। স্বাভাবিকভাবেই সবাই অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়া জানতে। বিসিবি এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই পরিস্থিতিতে আজ রাত 9:30টায় জরুরি মিটিংয়ে বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিলেটে আঞ্চলিক ক্রিকেট কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মোস্তাফিজ ইস্যু যদি নিরাপত্তাজনিত কারণে হয়, তবে নতুন করে ভাবতে হবে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে। কেননা এ বছরই ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশ দলের সেখানে খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিসিবি বাংলাদেশ দলের ভারতে খেলতে যাওয়ার ঝুঁকির বিষয়টি আইসিসির নজরে আনবে। তারপর আলাপ আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে। এদিকে ভারতের ক্রিকেট দলের বাংলাদেশ সফরের বিষয়টিও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। জানা গেছে, পাকিস্তানের সঙ্গে যেভাবে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করে দিয়েছে ভারত, বাংলাদেশের ক্ষেত্রেও একই অবস্থান নিতে চলেছে তারা। আগামী দিনে শুধু নিরপেক্ষ দেশে আইসিসি প্রতিযোগিতা ছাড়া আর বাংলাদেশের বিরুদ্ধে ভারত খেলবে না বলেই জানা গিয়েছে। এদিকে ভারতীয় বোর্ডের নির্দেশ মেনে আগেই বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও মুস্তাফিজুরের ছবি সরিয়ে দিল। শনিবার নিজেদের সিদ্ধান্ত জানানোর পরই কেকেআর এর সমাজ মাধ্যমের ছবি আপডেট করা হয়। সেখানে 25 জনের বদলে 24 জনের ছবি রয়েছে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জংশন থেকে শুরু করে বাস স্ট্যান্ড সর্বত্রই এখন মাথাচাড়া দিয়েছে বয়কট বাংলাদেশ আন্দোলন। গত কয়েকদিন ধরেই শিলিগুড়ির বিভিন্ন হোটেল, লজ এবং যানবাহনে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ পোস্টার দেখা যাচ্ছিল। নতুন বছরের আবহে সেই সুর আরও চড়া হয়েছে। এখন শুধু হোটেলেই নয়, শহরের টোটো, অটো, এমনকি পান বিড়ির দোকানেও সাঁটা হয়েছে বয়কট বাংলাদেশ পোস্টার। বেশ কিছু হোটেল ও রেস্তোরাঁ স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশি নাগরিকদের কোনো পরিষেবা বা খাবার দেবে না। উত্তরবঙ্গের চেকপোস্টগুলো দিয়ে বাংলাদেশি নাগরিকদের যাতায়াত উল্লেখযোগ্যভাবে কমেছে। গত সোমবার মাত্র 34 জন বাংলাদেশ থেকে এপারে এসেছেন। আপাতত বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ইস্যু করা বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র যাদের আগে থেকে আবেদন করা ছিল তাদেরই অনুমতি দেওয়া হচ্ছে। যশোরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা 7টার দিকে যশোর শহরের শঙ্কর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর যশোর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ও শঙ্করপুর ইসাহাক সড়ক এলাকার ইনতাস চৌধুরীর ছেলে। জানা গেছে, সন্ধ্যায় পৌর কাউন্সিলের কার্যালয়ের সামনে বসেছিলেন আলমগীর হোসেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ইতোমধ্যে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে ও কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। শনিবার বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। খালেদা জিয়ার মৃত্যুর খবরে বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আইয়াজ সাদিক। তিনি খালেদা জিয়ার জানাজায় অংশ নেন। এছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র ব্লক করা সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। কমিশনের সংশ্লিষ্ট বার্তায় বলা হয়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি জাতীয় পরিচয়পত্র ব্লক করা সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ভোটের যে কোনো ধরনের পোস্ট দেয়া বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য ইসি ভোটারদের অনুরোধ জানিয়েছে। ঢাকা 18 আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। একই হলফনামায় বগুড়া 2 আসনে জমা দেয়া তার মনোনয়নপত্র গতকাল বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। বগুড়া 2 আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসঙ্গতি রয়েছে এ অভিযোগে প্রার্থিতা বাতিল করা হয়, যার মধ্যে ফৌজদারি মামলার কোনো তথ্য না দেয়া, যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের একদিন পর তা স্বাক্ষর করা এবং সম্পদ বিবরণীর ফর্ম দাখিল না করা। তবে আজ শনিবার বিকেলে ঢাকায় মনোনয়নপত্র বৈধতা পাওয়ার পর মাহমুদুর রহমান মান্না বলেন, বগুড়ায় প্রার্থিতা বাতিলের বিষয়ে আপিল করব। প্রার্থিতা বাদ দেয়া নির্বাচন কমিশনের কাজ নয়, তাদের সহায়তা করাই মূল কাজ। যুগপদ আন্দোলনে বিএনপি শরিক নাগরিক ঐক্য। দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া 2 আসনে সমর্থন দেয় বিএনপি, কিন্তু ঢাকা 18 আসনেও তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে ভোট করার বিষয়টি একান্তই ব্যক্তিগত বলে জানালেন তিনি। এদিকে যুগপদ শরিকদের জোটে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। চলতি মাসে দেশে 4 থেকে 5টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এই সময়ে আছে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম স্বাক্ষরিত 1 মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা সহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে। পূর্বাভাসে নদ নদীর অবস্থায় বলা হয়েছে, জানুয়ারিতে দেশের প্রধান নদ নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।